কাতারের সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত। সিলেটের কানাইঘাটের গাছবাড়ি গ্রামের বাসিন্দা সবাই। বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড। ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ। উজানের ঢলে হুহু করে পানি বাড়ছে নদ নদীতে, ডুবছে নিম্নাঞ্চল। রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। হাওরে প্রথমবারের মতো মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। প্রণোদনা না পাওয়ার অভিযোগ, বিপাকে জেলেরা। শ্রীমঙ্গলের হারমোনি ফেস্টিভ্যালের শেষ দিনে বর্ণাঢ্য আয়োজন। সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সিলেটের কানাইঘাটের একই গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন গাছবাড়ি গ্রামের জসিমউদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমেদ, জুবাইর আহমেদ ও কাদের আহমদ। স্থানীয় সময় সকালে কাতারের শাহানিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান তার একটি পিকআপে করে কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন প্রাণ হারান। এই ঘটনায় আর এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, কাতারের দুর্ঘটনায় নিহত সবাই তো একই এলাকার। স্বজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে কি জানতে পারলেন সবশেষ? আরিফ, আপনি যেটি বলছিলেন যে আজকে সকালে প্রতিদিনের মতো তারা কাজের জন্য বের হয়েছিলেন, একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এই প্রতিমধ্যেই মুখোমুখি একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ভারতের একজন নাগরিক সহ বাংলাদেশের ৫ জন নিহত হয়েছেন। তারা সবই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার তাদের সবার বাড়ি। তাদের মধ্যে কানাইঘাটের বনিগ্রাম ইউনিয়নের গাছবাড়ির তালুক গ্রামের জসিমউদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝ তালুক গ্রামের মোস্তাক আহমদ ও জুবাইর আহমদ, এছাড়াও গাছবাড়ি এলাকার কাদের আহমদ নামে এই ৫ জন তারা নিহত হয়েছেন। আসলে এখন পর্যন্ত তাদের এই দুর্ঘটনার কারণ কি এবং তাদের পরবর্তী মরদেহ দেশে ফিরে নিয়ে আসা এবং তারা কি কাজ করতেন সেখানে বিস্তারিত এখন পর্যন্ত কোনো কিছুই আসলে জানা যায়নি। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের স্বজনদের সঙ্গে, আসলে এই মুহূর্তে তো আসলে স্বজনদেরও মানসিক অবস্থার বিষয়টি মাথায় রাখতে হয়, কারণ এইরকম প্রত্যাশা তো ছিল না। এই ৫ জন লোকই ছিলেন পরিবারের চালিকা শক্তি এবং প্রধান আয়ের যোগানদাতা। তো এই বিষয়ে আসলে এই মৃত্যুর খবর আসার পর পরিবার এবং এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে। কারণ এই এলাকাটা কিন্তু, এই এলাকার আরো অনেক মানুষই কাতারে সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন। তো অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই সবার প্রবাসে থাকা স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন। আমরাও এই ঘটনার খোঁজ খবর নিচ্ছি এবং বিস্তারিত পরবর্তী সংবাদে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে আরিফ। ধন্যবাদ মারুফ। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় মারা গেছে ২ জন। সকালে কুষ্টিয়ার পাথর বোঝার ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহত হলেন ফরিদপুরের আনিস ও রতন। হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দির কিবরিয়া চত্বরে ট্রাক চাপে অটোরিকশা চালক সোহেল নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন ক্ষুব্ধ জনতা। এছাড়া ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শাহজাহানপুরে ৮ বছরের শিশু রিফাতকে অপহরণের পর হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ৫ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা। দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। ২০১৮ সালের ১৫ জুলাই বগুড়ার শাহজাহানপুরে অপহরণ করা হয় ৮ বছরের শিশু রিফাতকে। ৪ দিন পর উদ্ধার হয় তার অর্ধগলিত মরদেহ। তদন্তে নামে পুলিশ। ১১ জনকে অভিযুক্ত করে আদালতে দেয়া হয় চার্জশিট। দীর্ঘ ১৮ বছর পর বিচার শেষে মামলার রায় দিলেন আদালত। এতে আব্দুল কালাম আজাদ, সেলিম, মেহেদি, রাজু ও সাগর নামের ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আরও ৫ জনকে। আরেক আসামি মারা গেছেন। মাননীয় ট্রাইব্যুনাল এই মামলার ৭ নারী শিশু নির্যাতন দমন আইনের ৭, ৮ এবং প্যানাল কোডের ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করেন। আর শিশু যারা ছিলেন ৫ জন আসামি, এই ৫ জন আসামিকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে তাদেরকে ১০ বছর এবং ১০ বছর এই সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন রিফাতের স্বজনেরা। বিচার পেয়ে সন্তোষ জানান তারা। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই হত্যার কোন বিচার আমরা আল্লাহর কাছে যতটুকু আশা করেছিলাম এখন তাই পাইছি। আমরা এই রায়ে খুব সন্তুষ্ট। তবে আমার একটা দাবি আছে যে রায়টা দেশে সে রায়টা যখন উচ্চ আদালতেও আমি সেই বিচারই পাই। আসামিদের মধ্যে সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছে। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া। ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। পরিবারের অভিযোগ, শনিবারে আটকের পর পুলিশি হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করে দাবি করেছে মাদকসহ আটকের পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে মারা যান তিনি। তার শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের জখম চিহ্ন ছিল না। সুতরাং তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তথাপিও এই ঘটনায় আমরা জেলা পুলিশের পক্ষ থেকে একটি ইনকোয়ারি কমিটি গঠন করে দেব এবং তারা যথাযথভাবে অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। তো বৃষ্টি আজ উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। টানা ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে প্লাবিত সিলেট, সুনামগঞ্জ এবং লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে সাদা পাথর পর্যটন এলাকা। আর রংপুরে সেতুরক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ বিলীন হয়েছে। স্বল্প মেয়াদে বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টির সঙ্গে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি থেকে প্রবল বেগে নামছে ঢলের জল। পানির তোড়ে সুনামগঞ্জের কলাগাঁও, জাদুকাটা, ধোপাজান নদী, বড়ছড়া শুল্ক স্টেশন এলাকা দিয়ে ভেসে আসছে পাহাড়ি কয়লা। ঝুঁকি নিয়ে এসব কয়লা সংগ্রহে নদীতে ভিড় জমান স্থানীয়রা। ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে সুনামগঞ্জের বেশিরভাগ নদ নদীতে পানি বেড়েছে। প্লাবিত হয়েছে তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, মধ্যনগর ও ধর্মপাশার নিচু এলাকা। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটা বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেটের সীমান্তবর্তী নদীগুলোতেও নেমেছে পাহাড়ি ঢল। এতে তলিয়ে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্র, ভেসে গেছে দোকানের আসবাবপত্র। নিরাপত্তা বিবেচনায় পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উজানের ঢলে হু হু করে পানি বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীতে। লালমনিরহাটে ডুবেছে তিস্তাপাড়ের চরাঞ্চল, পানিবন্দী বেশ কিছু গ্রাম, জলমগ্ন সড়ক, ফসলের ক্ষেত। তিস্তার বাবা পানি ছাড়িয়ে দিছে, আমাদের খেত খাওয়া খুব ক্ষতি হবে লাগছে। এই তিস্তা ভাঙে চলে, যে বন্যা আইসে চল ভাঙি যায়, আর কি করব। হঠাৎ করে তিস্তা নদীর বন্যা আসিয়া বেসন বাদাম বহু কিছু জিনিস নষ্ট হয়ে গেল আমার। রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতুরক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে প্রায় ৩০ মিটার অংশ। ঝুঁকিতে সেতু সহ বিস্তীর্ণ এলাকা। গতবার ব্লক দেওয়া কথা, বস্তা দেওয়া কথা, একটাও দিল না। এখানে তো পুলটাও তো বৃষ্টিও তো আরো হয়েছে না। জনগণের সেখানে বাড়ি করি আছে, বাড়িও আর টিকেছে না। পানি উন্নয়ন বোর্ড
ওরা মনে করে বড় বড় নদী শাসন করছে, ওরাই তো ভালো বুঝবে। আমরা কৃষি মানুষ, আমরা তো কিছু বুঝবো না। সিরাজগঞ্জেও দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে সদর উপজেলার বাহুকায় নদীরক্ষা বাঁধের অন্তত 30 মিটার বিলীন হয়েছে। ভাঙছে চৌহালি ও শাহজাদপুরের বিভিন্ন এলাকা। পাট, তিল, শাক সবজি না অনেক ক্ষতি হয়ে যাবে না, এর জন্য আমরা খুব হাহুতাশ আছি বাবা, বুঝছো। বাংলা মেরসা ওদিক ভাঙতেছে বা ভালোই ক্ষতি হইতেছে। জমি জমা মানে মানুষের ভুট্টা মুট্টা আবাদ করে জমি জমা ভাঙতেছে। পানি বাড়ছে হাওড়া অঞ্চলেও। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। গতকালের তুলনায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, আর বিপদসীমা হচ্ছে 6.55, বিপদসীমার নিচে আছে আর কি 141 সেন্টিমিটার নিচ দিয়ে। আমাদের ভৈরব বাজারে মেঘনা নদীতে ডেঞ্জার লেভেল 5.80। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের 4 জেলায় স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, প্লাবন পরিস্থিতির সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ আর সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমরা শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে। লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে, যেমন খবর আমরা দেখছিলাম। সাব্বির, আপনি জানাবেন তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে কিনা এবং যে এলাকাগুলো পানিতে এখন নিমজ্জিত আছে সেখানে ঘরবাড়িতে পানি উঠেছে কিনা জানাবেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। আসলে গতকাল থেকেই মূলত তিস্তার পানি বাড়তে শুরু করেছিল। গতকাল তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এবং আজ সকালে এটি বিপদসীমার 23 সেন্টিমিটার নিচে আসে এবং এখন বিকেল 3টার যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য রয়েছে সেই তথ্যে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও তিস্তা নদীতে নাব্রতা কম থাকার কারণে এই পানিগুলো তিস্তার দুতীরে যে বসতবাড়ি রয়েছে সেই পানিগুলো বসতবাড়িতে ঢুকে যাচ্ছে। আপনি পিছনে দেখছেন যে আমি তিস্তার একেবারেই ইয়াতে রয়েছি, অববাহিকা রয়েছি। এই পিছনের যে বাড়িগুলো রয়েছে সেটি এই বাড়িগুলো রাতে এবং আজ সকালেও কিন্তু পানি প্রবেশ করেছিল। এই পানিগুলো এখন নেমে গেলেও যে তার যে আশপাশের বিভিন্ন ফসল রয়েছে সেই ফসলগুলো কিন্তু কিছুক্ষণ পানিতে নিমজ্জিত ছিল এবং এটার কারণে হচ্ছে এই বাড়ি ঘরে পানি ওঠা এবং ফসলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখেছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমি কথা বলেছি, নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার আমাকে যেটি জানিয়েছে যে উজানের ভারতের বেশ কয়েকটি প্রদেশে অনবরত ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 3 দিন লালমনিরহাটের একটি বন্যার স্বল্প মেয়াদী একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ফলে এই তিস্তার নিম্ন অঞ্চল যে মানুষ রয়েছে তাদেরকে তিনি এই মানুষগুলোকে সতর্ক থাকতে বলেছেন। আসলে এই লালমনিরহাটে আসলে এখন তেমন বৃষ্টি না থাকলেও এই হঠাৎ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়াতে মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলে গতকালকে লালমনিরহাটে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে পানি এবং তিস্তা মহাপরিকল্পনার দাবিতে একটি আন্দোলন হয়েছিল এবং এর আগে গত পরশু লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ রয়েছে সেই তিস্তা ব্যারেজ পয়েন্টে সরকারের 3 জন প্রভাবশালী মন্ত্রী, যে পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী এই লালমনিরহাট সফর করেছিলেন। এই সফরের পর থেকেই লালমনিরহাটের তিস্তার পানি বাড়ছে বলে স্থানীয়রা জানাচ্ছে। সব মিলে লালমনিরহাটে আপাতত তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে থাকলেও আগামী 3 দিন একটি বন্যার সম্ভাবনা রয়েছে। আরিফ, ধন্যবাদ সাব্বির। এবার একটু সুনামগঞ্জে যেতে চাই। সুনামগঞ্জে আমরা খবরে দেখছিলাম তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক এবং বেশ কিছু এলাকা নিচু এলাকায় পানি ডুবে গেছে। আমির, আপনি জানাবেন যে এলাকাগুলোতে পানি ঢুকেছে, এলাকায় কোনো ফসলি ক্ষয়ক্ষতি আছে কিনা এবং মানুষজন কীরকম ভোগান্তি পোহাচ্ছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের ভোগান্তি লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদের। আরিফ, আপনাকে যদি বলি যে দেখুন আজকে সকাল থেকে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো উপক্রম হয়েছে এবং এখানে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি যদি বলি যে সুনামগঞ্জের দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, তাহিরপুর এসব যে সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে এগুলোতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং যেটি বলছিলাম যে আসলে দেখুন আজকে বিকাল 3টা পর্যন্ত, অর্থাৎ গতকাল বিকাল 3টা থেকে আজকে বিকাল 3টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 84 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সুরমা নদীর পানি 40 সেন্টিমিটার নিচ দিয়ে পানি
প্রবাহিত হচ্ছে, বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানির যে গতি এবং উজানে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে সুনামগঞ্জে সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছে। সেই বৃষ্টিপাত থেকে বলা চলে যে আজকে রাতেই হয়তো বিপদসীমা অতিক্রম করবে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন মামুন হাওলাদার, তিনি যেটি জানিয়েছেন যে আজকে রাতেই বিপদসীমা অতিক্রম করার একটি সম্ভাবনা আছে। যদি সেটি ঘটে তাহলে হয়তো সুনামগঞ্জে স্বল্পমেয়াদী একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং তিনি বলছেন যে আগামী 72 ঘন্টা সুনামগঞ্জে ভারী বর্ষণ হবে। একই সাথে মেঘালয়ের ছেড়াপুঞ্জি সহ আশপাশ যে সীমান্ত এলাকাগুলো আছে সবগুলোতে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। তো ভারী বর্ষণ হলে সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সেই বন্যা স্বল্পমেয়াদী হতে পারে। যদি বলি যে আজকে দেখুন যে তাহিরপুরের কলাগাঁও, এরপরে বড়ছড়া, অর্থাৎ যে সীমান্ত যে এলাকাগুলো আছে, যে সকল এলাকা দিয়ে পানি বাংলাদেশে প্রবেশ করে, সেই প্রত্যেকটা এলাকাতেই কিন্তু প্লাবিত হচ্ছে এবং এখানে মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে আজকে সুনামগঞ্জ টু তাহিরপুর অর্থাৎ টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা যে রোড দিয়ে চলাচল করে সেই সড়কটি এই মুহূর্তে সুনামগঞ্জের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন প্রায় 50,000 মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত পর্যটকদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখনো দেয়নি। তবে তারা বলছেন যেহেতু এটি পর্যটন এরিয়া, এই জন্য তারা জেলা প্রশাসনের সাথে কথা বলে উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী অফিসার আছেন মেহেদি হাসান মানিক, তিনি যেটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্ত নেবেন পর্যটকদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। এখনো কিন্তু সুনামগঞ্জে অনেক পর্যটক রয়ে গেছেন এবং এই পর্যটকরা কি পরিস্থিতি আছেন সেটি এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে যে পরিস্থিতি, যেভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে, একই সাথে পাহাড়ি ঢল যেভাবে অব্যাহত আছে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে 2022 সালে সর্বগ্রাসী বন্যা যেটি ছিল সুনামগঞ্জের ভয়াল সেই দিনগুলো, পানি উন্নয়ন বোর্ড বলছে সেই পরিস্থিতি তৈরি হওয়ার মতো সময় এখনো আসেনি। তারা আগামী 72 ঘন্টা পরে হয়তো বোঝা যাবে যে আবহাওয়ার উপর ডিপেন্ড করবে এবং আবহাওয়া অফিসের যে সূত্র থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে হয়তো তারা বলবেন। তবে এখন পর্যন্ত যে পর্যায়ে আছে সেই জায়গা থেকে বলা চলে যে সুনামগঞ্জে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুরমা নদী, একদম তীরবর্তী যে এলাকাগুলো আছে প্রত্যেকটি এলাকায় কিন্তু পানি প্রবেশ শুরু করেছে। বিশেষ করে মানুষ চলাচলের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ডুবে যাচ্ছে এবং এই ডুবে যাওয়ার পরপরই হয়তো তাদের বাড়িঘর, নিচু জায়গা যে ঘর বাড়িগুলো আছে সেই ঘর বাড়িগুলোতে পানি প্রবেশ করবে। সেই ক্ষেত্রে হয়তো দুর্ভোগ আরো বাড়বে। তবে সেটি দেখার জন্য হয়তো অপেক্ষা করা লাগবে। তবে পানির যে পরিস্থিতি, পানি যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, একদম মিনিটে মিনিটে পানির পরিবর্তন হচ্ছে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আজকে 1-1.5 হাত পানি বৃদ্ধি হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা আতঙ্ক প্রকাশ করছেন যদি এইভাবে অব্যাহত বৃষ্টিপাত এবং পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে হয়তো তারা ভয় করছেন যে 2022 সালের পরিস্থিতি তৈরি হয় কিনা। তারা এও বলছেন যে যদি এই পরিস্থিতি তৈরি হয়, এই বছর যেহেতু আগাম জলাবদ্ধতায় হাওরের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার মুখে যদি এবছর পড়তে হয় তাহলে কৃষক সহ এখানকার জেলে সাধারণ মানুষ যারা আছে তারা চরম ভোগান্তিতে পড়বেন এবং তারা সেই জায়গা থেকে কাটিয়ে ওঠা অনেকটা কঠিন হবে। তবে এখানকার মানুষের দাবি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যেন তড়িৎ সিদ্ধান্ত নিয়ে যেন মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যায়, সেটি করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের কার্যক্রম নেওয়ার প্রস্তুতি তারা নিচ্ছেন। বিভিন্ন উপজেলায় কথা বলছেন, কথা বলে সেগুলো কি করণীয় আছে সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে নিশ্চিত করেছিলেন। আরিফ, এই ছিল সুনামগঞ্জে উদ্বুদ্ধ পরিস্থিতি যেটি তৈরি হয়েছে বন্যাকে ঘিরে, সে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আবির মাহবুব। আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জে এবং লালমনিরহাটে, সেখান থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সিলেটের জেলা প্রশাসক সরোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাতীয় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সরোয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি মাজার ইস্যুতে সমালোচনার মুখে পড়েন তিনি। 2025 সালের 18 আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন সরোয়ার আলম। জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুরা ইসলাম। দুপুরে শুনানি শেষে তার জামিন দেন বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক।
এর আগে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে একটি প্রতিবেদনের জেরে গত 17 জুন রেজানুল ইসলাম সহ পত্রিকার 6 জনকে আসামি করে মামলা করা হয়। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। পুশিন ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে থামছে না অস্থিরতা। নতুন করে কোনো সীমান্তে পুশিন চেষ্টা হয়নি, তবে শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা বিজিবি বিএসএফ এর মধ্যে দেখা দেয় উত্তেজনা। সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানে বিজিবির সদস্যরা। জোরদার আছে নিরাপত্তা, বাড়ানো হয়েছে টহল, সচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা, পাশাপাশি পাহারা দিচ্ছেন গ্রামবাসী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান তুষার। সকালে সীমান্ত পরিস্থিতি কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, পরে নিশ্চয়ই স্বাভাবিক হয়েছে। এখন সবশেষ পরিস্থিতি কি? কাউকে পুশিনের চেষ্টা করেছে কিনা বিএসএফ? বিজিবির পক্ষ থেকে টহল জোরদার আছে। সবশেষ পরিস্থিতি কি জানাবেন? চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার এলাকা ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। আর এই পুরো সীমান্ত রেখায় এখন 3টি ব্যাটালিয়নের সাথে আমরা কথা বলেছিলাম, এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থান রয়েছে। তবে গতকালকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক 20 জনকে পুশিনের চেষ্টা করা হয় আনুমানিক ভোর 6টার দিকে। তারপরে বিজিবি এবং এলাকাবাসী তাৎক্ষণিক জানতে পারে এবং প্রতিরোধ করে, এবং শূন্যরেখায় প্রায় 6 ঘন্টা অবস্থান করছিল। আমরা সেখানে ছিলাম। তারপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলোয় লোকজনের আনাগোনা ছিল এবং তারা টহল জোরদার রেখেছিল। বিজিবির সাথেও তারা সার্বক্ষণিক ছিল। এখন পর্যন্ত পুরো সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থান রয়েছে। আমরা সীমান্ত এলাকাগুলোতে খোঁজ খবর রাখছিলাম। আমরা দেখছিলাম যে সীমান্ত এলাকার লোকজন যেটি বলছিল যে তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে যে পুশিনের ঘটনা ঘটছে, এটিকে নিয়ে দুই দেশের মধ্যে যদি সম্পর্কে অবনতি হতে পারে, এরকম কিছু তারা ধারণা করছে। পাশাপাশি আপনাকে জানা যায়, গতকালকে যে পুশিনের ঘটনা হয়েছিল, সেই ঘটনায় এলাকাবাসী কয়েকজনে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটি অভিযোগ করছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশিন করা যেসব নারী আছে তাদেরকে শারীরিক নির্যাতনের একটি অভিযোগ আমরা শুনেছি। পাশাপাশি গত 4 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জে 4টি জায়গা থেকে পুশিনের চেষ্টা করা হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রায় 60 জনকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবি এবং এলাকাবাসী কঠোর প্রতিরোধে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তিনারা বলছিলেন যে কোনো মতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কেন্দ্রিক কোনো পুশিন ঘটনা ঘটতে দেওয়া হবে না এবং বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে 3টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। 3টি ব্যাটালিয়নের অধীনে এখন স্বাভাবিক অবস্থান রয়েছে। এই ছিল আরিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদুল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে যুক্ত হয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। দেশের প্রতিটি ইউনিয়নে চালু করা হবে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট। প্রাথমিকভাবে 5টি জেলায় পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। SM জিয়াউদ্দিন হায়দার বলেন, পাইলট প্রকল্পের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে বগুড়া, নরসিংদী, নোয়াখালী, খুলনা ও সিরাজগঞ্জকে। এসব প্রকল্পে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার। আগামী 1 বছরে 1/3 ইউনিয়নে গঠন করা হবে এই প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট। একটাকে এই প্রস্তাব পাশ হলে কাজ দ্রুত শুরু হবে বলেও জানান SM জিয়াউদ্দিন হায়দার। পরে হাম প্রসঙ্গে বলেন, সংক্রমণের শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের গাফলতি ছিল। এ বিষয়ে জানতে তদন্তের প্রয়োজন নেই। বর্তমান সরকার এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। একটা থাকছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার মধ্যে 3টা থাকছে স্বাস্থ্য হাব, এবং সেখানে 10 থেকে 12 জন থাকছে কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনার একটা প্রিভেন্টিভ স্বাস্থ্যের একটা প্যাকেজ তারা ডেলিভার করবে, এবং যাদের চিকিৎসা দরকার হবে
তারা সরাসরি তার অ্যাসাইন্ড যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে আসবে। এই মডেলটা গ্রামে, যদি আমি গ্রামাঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরাঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে, মানে গ্রাম শহরের মধ্যে যে হেলথ সার্ভিস যে ডেলিভারি প্যাকেজ, এই প্যাকেজের কোনো পার্থক্য থাকবে না, মানের কোনো পার্থক্য থাকবে না। অবশেষে সংস্কার হতে যাচ্ছে বগুড়া সিটি কর্পোরেশনের ভোগান্তির সড়ক হিসেবে পরিচিত গোহাইল রোড। বিশ্বব্যাংকের অর্থায়নে নেকটার থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়ক ও ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 26.5 কোটি টাকারও বেশি। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প শেষ হলে ফুরবে 10 লাখ মানুষের নিত্যদিনের ভোগান্তি এবং দুর্ভোগ। ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা গোহাইল রোডের অপর নাম ভোগান্তির সড়ক। বগুড়া সিটি কর্পোরেশনের কলঙ্ক হয়ে টিকে থাকা এই সড়কের উপর দিয়ে প্রতিদিন সবাইকে যেতে হয় পাসপোর্ট অফিস, জেলা নির্বাচন কার্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি ক্লিনিক সহ অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে পানি, ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের। প্রতিদিনই ঘটছে ছোটখাটো নানা দুর্ঘটনাও। এই রাস্তা দিয়ে অনেক সময় আমরা আসতে চাই না, গাড়ি ঘোড়া নষ্ট হয়, তারপরে যাত্রীরা মনে করেন যে উঠতে চায় না। রাস্তায় মানুষ চলতেছে, গাড়ি ঘোড়া তো বাদ, মানুষের মেরুদণ্ডর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। রাস্তা দীর্ঘদিন ধরে কাজ করা হয়, মেরামত না, জোড়াতালি। দেখা যাচ্ছে এখানে একটু ইট ফালানো হয়, ওখানে একটু ইট ফালানো হয়, এভাবে দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের নামে অপসংস্কার চলতেছে এখানে। তবে দীর্ঘ অপেক্ষার পর এবার পরিস্থিতি বদলের ইঙ্গিত দিচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 3 কিলোমিটার আরসিসি ও বিসিসি সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণের কাজ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 26 কোটি 60 লাখ টাকা। এরই মধ্যে প্রধান প্রকৌশলী সড়কটি পরিদর্শন করেছেন, দিয়েছেন কাজ শুরুর আশ্বাসও। আমরা ইতিমধ্যে আপনার নেসকোকে চিঠি দিয়েছি যে পোলগুলো সরায়া অন্য জায়গায় স্থানান্তর করার জন্য, ওই দিক দিয়ে আমরা রাস্তা যাবে, ড্রেন যাবে। তো ওনাদেরকে আজকে চিঠি দিয়ে দিলাম, ওনারা কথা দিচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে ওনারা পোলগুলো সরাই দেবে। পাথর ফেলা হয়েছে, পরিপূর্ণ কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 7 দিনের মধ্যে কাজের একটা অবস্থা দেখতে পারবেন। সিটি কর্পোরেশনের এমন আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তবে প্রতিশ্রুতি নয়, দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান তারা। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া। হাওড় অঞ্চলে প্রথমবারের মতো চলছে মাছ শিকারে 1 মাসের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন বাড়াতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে প্রণোদনা না পাওয়ার অভিযোগ করছেন জেলেরা। এতে বিপাকে পড়েছেন হাওড় পাড়ের 7 জেলার জেলেরা। চলছে মাছ শিকারে নিষেধাজ্ঞা, তাই অলস সময় কাটছে হাওরের জেলেদের। হাওড়াঞ্চলের 7 জেলায় প্রথমবারের মতো মাছ শিকারে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। লক্ষ্য হাওরে মাছের প্রজনন বৃদ্ধি। তারপরই থমকে গেছে জেলেদের জীবন জীবিকা। 1 মাস ধরে সরকার থেকে বদ্ধ দিচ্ছে, ডিমুলা মাছ মান যেত না, আমরা তো বেকার অবস্থা বই রয়েছি। মাছ না মারলে ভাই আমরা উপায় নাই, আমরা চলি মাছ মারে, অন্য কিছু কাম হিচ্ছি না ভাই। মাছ মারাই আমরা ভাই, মাছ মারে দিন যায় আমরা ভাই। ইলিশ ধরা সরকারের নিষেধ দিলে তারা একটা বাধা দেয়, আমরা অসহায়। এবার আমরা খুব অসহায়ের মধ্যে আছি। যদি সরকার এভাবে আমরা নিষেধ দেয়, একমাত্র আমরা ফ্যাট বান্ধা ফইরা তাহা ছাড়া আর কোনো গতি নাই। সম্প্রতি উজানের ঢল আর বৃষ্টিতে ফসল হারিয়েছেন অনেকে, তারপর মাছ ধরা বন্ধ। জেলেদের অভিযোগ, প্রণোদনার ব্যবস্থা ছাড়াই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এতে বিপাকে পড়েছেন তারা। একটা গেছে আমরা দান, এই তো আমরা বর্তমানে এখন আমরা ফ্যামিলি চলাটাই বড় দায়। সরকারের বর্তমানে আমরা কোনো অনুদান দিতা, তাইলে তো আমরা মাছ ধরাটা বন্ধ রাখি। 1 মাস যদি আমরা মাছ না ধরি, 1 মাস আমরা কাই কি বউ পোলা বানলইয়া মাছ না মারলে তো আমরা বিকল্প কোনো রাস্তা নেই। সরকার যদি অনেক ধরে রাখা তাহলে রাখবা। প্রণোদনার বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। আমরা যদি এই 1 মাস নিষেধাজ্ঞা পিরিয়ডটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের লক্ষ্যমাত্রা যে বর্তমানে আমাদের হাওরের যে উৎপাদন আছে তার 40% বৃদ্ধি পাবে। তো আমরা আশাবাদী যে আগামী বছর থেকে যারা মৎস্যজীবী যারা আছেন, যারা হাওরের মাছের উপর যাদের জীবন জীবিকা নির্ভর করে, তাদেরকে আমরা বিভিন্ন প্রণোদনার আওতায় নিয়ে আসবো। মৎস্যজীবী ছাড়াও সাধারণ মানুষও জাল দড়ি নিয়ে মাছ ধরতে নামে। প্রচারণার পাশাপাশি আমাদেরকে আইন প্রয়োগও করতে হচ্ছে। জেলেদের প্রণোদনার আওতায় এবছর আনা হয়নি, এটা সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। 29 মে থেকে 28 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।
রিজভী হাবিব, স্টার নিউজ। মৌলভীবাজারের ফুলছড়া চা বাগানের মাঠ জুড়ে বসেছে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2। প্রকৃতির নান্দনিকতার সঙ্গে আবহমান পাহাড়ি সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে ছুটে আসছেন পর্যটকরা। দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সরকার। দুটি পাতা আর একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল, চারদিকে সবুজ চা বাগানের শান্ত বিস্তার, কিন্তু সেই চেনা সবুজের বুকেই এবার যেন লেগেছে অন্যরকম রঙের ছোঁয়া। চা বাগান ও বাগান জুড়ে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলতে মাঠ জুড়ে বসেছে 3 দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশেছে সংস্কৃতির বৈচিত্র্য। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে এসেছে তাদের নিজস্ব পরিচয়ের গল্প। কোথাও ঐতিহ্যবাহী পোশাক, কোথাও হাতে গড়া শিল্পকর্ম, আবার কোথাও স্থানীয় খাবারের স্বাদে তুলে ধরেছে সংস্কৃতি আর জীবনধারা। আমার আগে থেকে আর কি এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ অনেক ইচ্ছা ছিল, আবার এবার হয়েছে, সো অনেক মজা লাগতেছে। আমাদের পিছিয়ে পড়া যে অনেক জাতিগোষ্ঠী আছে তাদের আসলে কৃষ্টি সংস্কৃতিকে রাখার জন্য সরকারিভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতার দরকার। জীবন ধারণের জন্য আমরা যে সব জিনিসপত্র ব্যবহার করে থাকি আমরা মূলত সেগুলোই এখানে শোকেস করতে এসেছি। আমাদের যে জাতির পরিচয় আমরা সবার মধ্যে প্রকাশ করতে পারছি। এক একটি স্টলে যেন এক একটি সম্প্রদায়ের ইতিহাস আর ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে জানতে পারলাম যে প্রায় 26-27টা গোষ্ঠী এখানে আছে। যে নাচের নামগুলি শুনলাম যেটা কোনো এর আগে শুনিনি, এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। সবার সঙ্গে প্রাণবন্ত এই উৎসবের সাক্ষী হতে আসেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। জানান পর্যটন এবং শ্রমিকের জীবনের বিকাশে সরকারের ভাবনার কথা। কোন পরিবেশটা কোন পর্যায়ে করলে কোন ট্যুরিজমটা কোন ইকো আসবে না এথনিক আসবে সেটা কিন্তু তখন আমরা বুঝতে পারবো। আমরা আগামী সেই মাস্টার প্ল্যানটা চলছে, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। পর্যটন প্রেমীদের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠা এই আয়োজন একসময় হয়ে ওঠে উৎসব মুখর এক মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। বাগেরহাটে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 35তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন ভক্তরা। সকালে মোংলার মিঠাখালী এলাকায় রুদ্র স্মৃতি সংসদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। তার সমাধিস্থলে ফুল দেওয়া হয়। পরে কবির বাড়িতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাত্র 35 বছর বয়সে 1991 সালের এই দিনে মারা যান কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অসংখ্য কবিতা সহ অর্ধশতাধিক গান রচনা করেছেন তিনি। লক্ষ্মীপুরের রামগঞ্জে মৎস্য খামার সম্প্রসারণের নামে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এর মধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন উত্তর কালিকাপুর গ্রামের মৎস্য খামার সম্প্রসারণের নামে জমি দখলের চেষ্টা করছে তোহা নামে একজন। জমি বিক্রি কিংবা ইজারা প্রস্তাবে রাজি না হওয়ায় জমির মাটি কেটে নেওয়া ও গাছ কাটার অভিযোগ করছেন সিরাজুল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জুমার দিন আমরা যখন নামাজে যাই সে অবৈধ বেকুদিয়া আমার গাছ ভাড়া আমার বসত বাড়ির করার জন্য আমি জায়গা কিনছি, সেই জায়গাটা সে জোরপূর্বক দখল করে। সে জোর করে নিতে চাইতেছে, এখানে একটা প্রজেক্ট করবে এই জন্য। আমরা দিতে চাই না, এখানে আমাদের একটা বসত বাড়ি করবে এই জন্য। এটা তো আমাদের বসত বাড়ির জায়গা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। মাঠে ঘাটে সবখানে আড্ডার আলোচনার কেন্দ্রে এখন ফুটবল। ফুটবল উন্মাদনার খবর জানাতে আজ যাব নওগাঁয়। যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আপনাকে দেখতে পাচ্ছি, আপনার পাশে অনেক ফুটবল প্রেমীরা জড়ো হয়েছেন। তাদের উন্মাদনার খবর আপনি জানাবেন, আমরা একই সঙ্গে জানাবেন নওগাঁয় কোন দলের ফুটবলের সাপোর্টার বেশি এবং তারা কি বলছে। আগামীকাল আর্জেন্টিনার খেলা আছে, এই খেলাকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত।
আরিফ, আসলে কোন দলের সাপোর্টার বেশি আছে এটি আসলে বলা খুবই মুশকিল। আমরা এখন রয়েছে একটি গ্রামে, এই গ্রামে আসার পর আমরা দেখলাম আমাদের পিছনে এক সাইডে বিশাল আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়েছে এবং আমার ঠিক এই পাশে বিশাল ব্রাজিলের পতাকা টাঙানো হয়েছে। অর্থাৎ ফুটবল বিশ্বের যে উন্মাদনা সেটি আসলে শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আসলে এখন আলোচনা চলছে। আগামীকাল যেহেতু আর্জেন্টিনার ম্যাচ, সেটি আসলে আর্জেন্টিনার যারা ভক্ত রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তারা বলছে যে তারা যেহেতু এই শুরুতে 3 গোলে জয় পেয়েছে অনেক বড় ব্যবধানে, তাদের দলের যে প্রাণভ্রমরা মেসি হ্যাটট্রিক করেছে, সামনের যে ম্যাচ সেটিও আসলে খুব ভালো খেলবে তারা প্লেয়াররা এবং তারা জয় ছিনিয়ে আনবে, এমনটি কিন্তু আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বলছেন। আমরা কথা বলবো এখানে, আপনার সঙ্গে জানতে চাই যে আসলে 22-এ আপনাদের দল চ্যাম্পিয়ন হয়েছে, 26-এ আসলে খেলা দেখে কি মনে করছেন? এই চ্যাম্পিয়নের যে তকমা সেটিকে আসলে ধরে রাখবে, কি মনে করেন আপনি? জি, আমরা 22-এ চ্যাম্পিয়ন হয়েছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, 26-এ আমরা আশাবাদী মেসিকে বিদায় দেওয়ার আগ মুহূর্তে 26-এ আমরা বিশ্বকাপ জয় করে তাকে সম্মানের সহিত আমরা বিদায় দিব। এবং বর্তমানে দলের যে কন্ডিশন, বর্তমান দল খুব দুর্দান্ত ফর্মে রয়েছে, তাই আমরা আগামীকালের ম্যাচ জয়ী হয়ে শেষ 32 নিশ্চিত করব এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সব নিশ্চিত, ফাইনাল নিশ্চিত করে আমরা আবারও 22-এর মতো 26-এ বিশ্বকাপ নিয়ে উদযাপন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং আরিফ, আপনি শুনলেন আসলে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তারা আসলে বলছেন যেহেতু এটি আসলে মেসির শেষ বিশ্বকাপ, অর্থাৎ এই বিশ্বকাপের যে ট্রফি, বিজয় ট্রফি, সেটি আসলে মেসিকে তুলে নেবে হাতে এবং অবসরের যে বিদায় সেটি হয়তো তারা করবে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সামনের দিকে একটি বড় স্ক্রিন টাঙানো হয়েছে এবং সেখানে খেলা দেখা হয়। আমরা একটু ব্রাজিল যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের কাছে জানতে চাই, যা আর্জেন্টিনা যারা সমর্থক রয়েছে তারা আসলে বললেন যে এই 26-এর বিশ্বকাপ তারাই চ্যাম্পিয়ন হবে। আপনারা আসলে কি মনে করেন? আপনারা প্রথম ম্যাচ ড্র করেছেন, দ্বিতীয় ম্যাচে 3 গোল দিয়ে জিতেছেন, সামনের দিনে আসলে দলের প্রতি প্রত্যাশা কেমন আপনাদের? আমি আশা করি যে সামনের দিনে আমরা অবশ্যই ভালো কিছু করব, কারণ আগেরবার 2022 সালে আর্জেন্টিনা আমরা দেখছি মানে শুরুটা খুব ভালোভাবে তাদের হয়নি, তারপরে তারা কাপ নিয়েছে। এবারও আমাদের শুরুটা খুব ভালোভাবে না হলেও আমরা কাপ নেওয়ার আশা রাখি এবারে, কারণ হচ্ছে মরক্কো খুব একটা খারাপ টিম না। আগেরবার তারা প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে প্রথমবারই সেমিতে উঠছে, তাদের সাথে আমরা ড্র করছি, কিন্তু পরের নেক্সট ম্যাচে আমরা ভালো রেজাল্ট করছি কিন্তু। তো এই জন্য আমরা আশাবাদী যে এবারে আমরা কাপটা নিব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ব্রাজিল আর্জেন্টিনা দুই পক্ষের সঙ্গে আসলে কথা বললাম, তারা আসলে সবাই চ্যাম্পিয়ন হওয়ার যে দৌড়ে তাছাড়া সবাই প্রিয় দলকে এগিয়ে রাখছে। আমরা মনে করি যে আসলে যারা ভালো খেলবে তারাই আসলে এবারের চ্যাম্পিয়ন হবে। তো আরিফ, এমনটি ছিল আমার কাছে নওগাঁ থেকে ফুটবলের যে উন্মাদনা সেটি আসলে সারা দেশের মতো নওগাঁর যারা খেলা দেখেন, খেলাপ্রেমী, তারাও আসলে এই উন্মাদনার সাথে গা ভাসিয়েছে। আরিফ, ধন্যবাদ তৌহিদ। নওগাঁ থেকে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদ ইসলাম। এই ছিল স্টার বাংলা। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে ফারিহা সাজনীর কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি ফারিহা সাজনীন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অনলাইন হাজিরা নিয়ে বিপাকে পার্বত্যাঞ্চলের শিক্ষকরা, দুর্গম এলাকাগুলো আসেনি নেটওয়ার্কের আওতায়, সমাধানের দাবি। সমুদ্র সীমার নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী, সার্বভৌমত্ব রক্ষায় সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান নৌপ্রধানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে অনলাইনে হাজিরা সংগ্রহ করছে শিক্ষা অধিদপ্তর, কিন্তু পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলো এখনও নেটওয়ার্কের আওতায় না আসায় বিপাকে পড়ছেন এসব বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও এসব এলাকায় সমস্যা সমাধানের দাবি উঠেছে বিকল্প পদ্ধতি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির স্বাক্ষরযুক্ত কাগজের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে 15 জুন থেকে। এ নিয়ে বিপাকে পড়েছেন দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষকরা। শুরুর দিনেই রাঙামাটির বাঘাইছড়িতে নেটওয়ার্ক পেতে আম গাছে ওঠা শিক্ষকের ছবি আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সে আলোচনা অফিস থেকে অফিসে ঘুরলেও সমাধান হয়নি কোনো। গাছে ওঠার পরেও আমি নেট পাইনি। মূলত আমি গাছে উঠে
নেওয়ার চেষ্টা করছিলাম, পাই নাই, আমি নেমে গেছি, কিন্তু কে বা কাহারা আমার ছবিটা করছে আমি জানি না। বাস্তবতা হলো দুর্গম উপজেলাগুলো তো নয়, সদর উপজেলার অনেক গ্রামেও এখনও নেই মোবাইল নেটওয়ার্ক। এসব গ্রামের মানুষ আধুনিক জীবন থেকে বঞ্চিত। সোলারের আলোয় অন্ধকার কিছুটা জয় করতে পারলেও বৈশ্বিক যোগাযোগ বিচ্ছিন্ন এই মানুষগুলো সীমান্তবর্তী গ্রামগুলোর অবস্থা আরও খারাপ। এমন অবস্থায় বিদ্যালয়ে উপস্থিতির স্বাক্ষর কিভাবে পাঠানো যাবে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিভিন্ন ইউনিয়নের দুর্গম এলাকায় এখনো নেটওয়ার্ক পৌঁছেনি, তার কারণে আমরা লোকাল কিছু তথ্য সংগ্রহ করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে একদম 9:20-এর মধ্যে ডিজিটাল হাজিরা বা অনলাইন হাজিরাটা পৌঁছানো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। যেখানে মোবাইল নেট নাই সেখানে স্টারলিংকের মাধ্যমে, আর যেখানে মোবাইল নেট আছে মোবাইল নেটটা সরকারি খরচের মাধ্যমে যদি চালু করা হয় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, তাহলে এটা বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয় পুরোপুরি। নেটওয়ার্কবিহীন বিদ্যালয়গুলোর তালিকা করা হচ্ছে, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানতে ওই তালিকা অধিদপ্তরে পাঠানোর কথা জানালেন এই কর্মকর্তা। যারা অফলাইনে তার তালিকাও আমরা সংগ্রহ করছি, কাজেই এটি সংশ্লিষ্ট শিক্ষকের তার ব্যক্তিগত বিষয়, এবং তবু আমরা এই বিষয়টা দেখছি, বিস্তারিত প্রতিবেদন পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। জেলায় প্রাথমিক বিদ্যালয় আছে 708টি, এর মধ্যে মোবাইল নেটওয়ার্কের বাইরে 170টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় আইয়ুব আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাঙামাটির বাঘাইছড়ি থানার দুপছড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, পরে আনা হয় চট্টগ্রামে। মাসুদ হত্যা মামলার 9 নম্বর এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী। গত 13 জুন দুপুরে রাউজানের পাহাড়তলিতে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদকে। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে 5 জন সন্ত্রাসীকে দেখা যায়। এ ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই। এটা মার্ডার। চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে রেলওয়ে পাবলিক হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শনিবার রাতে চোর সন্দেহে জয়নালকে আটক করে কয়েকজন যুবক। পরে রাতভর নির্যাতন এবং বৈদ্যুতিক শক দেওয়ার পর সকালেও করা হয় নির্যাতন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। নিজস্ব সক্ষমতায় সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো নির্মাণের কাজ করে যাচ্ছে নৌবাহিনী, যা দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দীর্ঘ কষ্টকর প্রশিক্ষণ শেষে দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দেওয়ার হাতছানি নবীন অফিসারদের, চোখে মুখে তাই দেশ রক্ষার দীপ্ত শপথ। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শুরু হয় কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নৌবাহিনীর প্রধান বলেন, নৌবাহিনীর আধুনিকায়নে সরকারের মেড ইন বাংলাদেশ নীতির আলোকে নৌবাহিনীর পরিচালিত শিপইয়ার্ড, ডকইয়ার্ডগুলোতে নতুন নতুন জাহাজ তৈরির পাশাপাশি দেশীয় প্রযুক্তির বিকাশ এবং নিজস্ব সক্ষমতায় সামুদ্রিক প্ল্যাটফর্ম ও অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্রকে উপজীব্য করে বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে। বাংলাদেশের জলসীমায় দেশের বিশাল সমুদ্র ও সুনীল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে নৌপ্রধান বলেন, বঙ্গোপসাগরের গুরুত্ব বিবেচনায় নিয়ে সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী। এক্ষেত্রে নবীন অফিসারদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান নৌপ্রধান। তোমাদের প্রাণবন্ত এবং উচ্ছল তারুণ্য আমাকে আশান্বিত করেছে। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃতি অফিসার ক্যাডেটদের হাতে পদক তুলে দেন নৌপ্রধান। পরে অভিভাবকদের উপস্থিতিতে নবীন অফিসারদের র্যাঙ্ক প্যাচ পরিয়ে দেওয়া হয়। গত 3 বছরের কঠোর শারীরিক প্রশিক্ষণ, একাডেমিক শিক্ষা এবং সামরিক শৃঙ্খলা নির্মাণের প্রতিটি ধাপ আমাকে করে তুলেছে আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল, যার জন্য আমরা অনেক দিন ধরে স্বপ্ন দেখি। আজকে অনেক ভালো লাগছে। অবশ্যই আমার বাবা মার পাশে ছিল সবসময়। এবার সোর্ড অফ অনার লাভ করেন মিডশিপম্যান মোহাম্মদ ইন্তিসার ইসলাম ইনান। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন মিডশিপম্যান সাদমান সাকিব। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন মোহাম্মদ আবিদ শাহরিয়ার। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন মেরিটাইম সংগঠন। বিকেলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলে কর্মসূচি। এতে বক্তারা অভিযোগ করে নৌ পরিবহন অধিদপ্তরের সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষার নীতিমালা অমান্য করা হচ্ছে। মেধা ও পরীক্ষা ছাড়ে অনেকের ভর্তির সুযোগ পাচ্ছে। এভাবে নাবিক তৈরি করা হলে আন্তর্জাতিক শিপিং বাজারে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়বে বলে মন্তব্য করেন তারা। প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিক যানবাহন টায়ারের উপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন আমদানিকারক, ডিলার এবং পরিবহন মালিকরা। সকালে চট্টগ্রামে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বাণিজ্যিক যানবাহনের টায়ারের দাম বাড়বে, যা মূল্যস্ফীতির উপর চাপ তৈরি করবে। প্রভাব পড়লে পরিবহন খাতে বিপাকে পড়বেন যাত্রীসহ চালকরাও। বান্দরবানে 748টি কেন্দ্রে ৭৮,০০০-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন। তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় অনেক স্থানে পৌঁছাতে দীর্ঘ সময় হাঁটা কিংবা নৌপথ ব্যবহার করতে হয়, যা ক্যাম্পেইন বাস্তবায়নে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। তবে কোনো শিশু যাতে এই সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করবেন। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।